আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। নিজ নির্বাচনী আসন বগুড়া ৬-এর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় এলাকার সমস্যাগুলো তৃণমূলের নেতাদের মুখে শোনেন বিএনপি প্রধান। সেই সঙ্গে আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে এলাকার উন্নয়ন নিয়ে দিক নির্দেশনা দেন তারেক রহমান। আইসিটি ছাড়া আসলে চলাটা ডিফিকাল্টিটা আরো ভূমিকা রাখতে পারে দেশের জন্য। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে বগুড়া গাবতলী বাগবাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, তারেক রহমানের জনসভাগুলো কখন কোথায় হতে যাচ্ছে এবং তিনি কখন যোগ দেবেন, বিস্তারিত জানাবেন। তানি, তারেক রহমান এরই মধ্যে আমরা দেখেছি যে নাজ গার্ডেনে তার যে নির্বাচনী আসন রয়েছে বগুড়া ৬ সদর আসনটি, সেই আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সেই মতবিনিময় সভাটি শেষ করে আজকে তার যেই শিডিউল কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে বেলা ২টা থেকে সিরাজগঞ্জে বিসিক শিল্প যে মাঠ রয়েছে সেই মাঠে একটি সমাবেশে যোগ দেবেন এবং সেই সমাবেশ শেষে বিকেল ৪টায় টাঙ্গাইলের আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সবগুলি নির্বাচনী সমাবেশ। আমরা এই মুহূর্তে আছি জিয়াউর রহমান অর্থাৎ তারেক রহমানের যে পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়ি, যেটি এখন জিয়ানগর গ্রাম হিসেবে পরিচিত, সেই গ্রামটিতেও কিছুটা প্রস্তুতি রাখা হয়েছে যদি তারেক রহমান এখানে আসেন সেজন্য। যদিও তারেক রহমানের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি তারা এই বাগবাড়ির গ্রামে আসবেন কি আসবেন না। আমরা এখানে দেখছি যে তারেক রহমানের পরিবারের সদস্যরা এবং আশপাশের যারা রয়েছেন প্রতিবেশী তারা সবাই এসে এখানে অপেক্ষা করছেন যদি তিনি আসেন তাহলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, এবং একটি মঞ্চ স্থাপন করা হয়েছে যেই মঞ্চ থেকে হয়তো তিনি এই এলাকার মানুষের জন্য কিছু বলবেন। আমরা দেখেছি এখানে আশিকুর রহমান সুজন, যিনি তারেক রহমানের ভাতিজা সম্পর্কে তিনি আছেন। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব তারেক রহমানের এই গ্রামের বাড়িতে আসার বিষয়ে আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে কিংবা আপনি যোগাযোগ করেছেন কিনা তার সাথে। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে গত পরশুদিনও তার সাথে আমি নাচ গার্ডেনে যে দেখা করে এসেছিলাম, কিন্তু ওনার যে ব্যস্ততা এবং পাশাপাশি একটু ঠান্ডাও লেগেছে তার, উনি বলছে সুজন আমি তোমাকে জানাবো। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত জানাই নাই। কিন্তু আমি এর আগেও যখন 11ই জানুয়ারি যখন আসার কথা ছিল তখন আমি বলেছি বাগবাড়ির লোকজন, নসিপুরের লোকজন সবাই উদগ্রীব হয়ে বসে আছেন তাকে দেখার জন্য। সেটারই তো বুঝতে পারতেছেন। আর উনি আসবে আমরা প্রেডিকশন মনে করি আমরা একটা মঞ্চ করে রাখছি, উনি এসে তার চাচার কবর জিয়ারত করে, ম্যাডামও এসে তাই করতো। তা আমরা মোটামুটি আশাবাদী উনি যদি ফ্রি থাকেন কিংবা ওনার যদি কোনো কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ব্যস্ততা না থাকেন, ওনার শারীরিক সুস্থতা থাকেন তাহলে উনি আসবেন বলে আমরা আশা রাখি। উনি সবশেষ কত সালে এসেছিলেন এবং যখন এসেছিলেন তখন উনি কি করেছিলেন এখানে এসে? এখানে প্রত্যেক বগুড়াতে কোনো প্রোগ্রাম থাকলেই তিনি লাস্ট 17 বছর আগে যখন দেশে ছিলেন, হ্যাঁ, তখন প্রত্যেকবারই সে এসছেন। উনি হলো আমার চাচি, উনি আমি হলো তারিকের ভাবি হই আর কি। টফি ভাই ওর কাজিন, ওনার ওয়াইফ। টফি সাহেব তো মারা গেছে। তারিক আসছিল এখানে একটা ব্রিজ ইনোগ্রেশন করতে। তারপরে আরো কিছু হসপিটাল কোনো ইনোগ্রেশন হলে উনি আসতেন। এইসব কাজ অনেক করেছে এখানে। আর আজকে আমি আসছি ও রিসিভ করতে 15 বছর পরে আর কি রিসিভ ও আসছে এখানে বাগবাড়িতে আসবে যদি ওর সম্ভব হয়, কাজের ফাঁকে যদি আসতে পারে আর কি। ও তো খুব ব্যস্ত এখন, তো আশা করছি দেখা হবে সবার সাথে, সব পরিবারের সাথে। আমার আসার উদ্দেশ্য ওকে রিসিভ করা এখানে।
যেটি বলছিলেন যে এখন পর্যন্ত নিশ্চিত নয় আসলে যে তিনি আসবেন কিনা, তবে তারা একটি আশা প্রকাশ করছেন যে যেহেতু তারেক রহমান নিজেই বলেছেন যে তার এই গ্রামের বাড়িতে আসার একটি ইচ্ছা রয়েছে, যেহেতু এটি একটি আবেগের জায়গা তার জন্য, হয়তো তিনি আসতে পারেন এবং সেটি সিরাজগঞ্জ যাওয়ার পথে তিনি এখানে আসতে পারেন বলে একটি ধারণা করা হচ্ছে। তো আসলে তো তিনি নিশ্চয়ই এখানে এলাকার যে মানুষরা রয়েছেন তারা জড়ো হবেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, সেই জন্য এই মঞ্চটি প্রস্তুত রাখা হয়েছে। তাই আমার কাছে জিয়াউর রহমানের বাসভবন থেকেই হচ্ছে সবশেষ তথ্য। আলামিন, ধন্যবাদ আপনাকে। উত্তরবঙ্গে নির্বাচনী সফরের অংশ হিসেবে দীর্ঘ প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ২টায় তারেক রহমান বিসিক শিল্প পার্ক মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। সকাল থেকে সভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই জনসভায় সিরাজগঞ্জ ও পাবনার মোট ১১ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তিনি। এরপর বিকেলে গাড়িযোগে টাঙ্গাইলের দারুণ বাইপাস এলাকায় গিয়ে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা স্থল পরিদর্শন করেছেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। টাঙ্গাইলের ৮টি আসন জনস্রোত হবে এখানে। নির্বাচনের মধ্য দিয়ে ধানের শীষের বিজয় হবে এবং সেই বিজয়ের মধ্য দিয়েই আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে এই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়েও আছে বিভিন্ন অভিযোগ। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তরুণ ভোটাররা। সবাই চাই যে জাতি অধীর আগ্রহে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে চায়। জনসভায় সবাই সম্মিলিতভাবে জয়েন করে ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার পক্ষে বড় স্লোগান দেব। মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি পরিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং পরিপূর্ণভাবে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আপনি এখন ঠিক কোন এলাকায় আছেন এবং সেই এলাকায় কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রার্থীদের কাছ থেকে ভোটাররা কি প্রত্যাশা করছেন? তানি উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আসনগুলো রয়েছে সেই আসনে রয়েছে এবং এখন রয়েছে 18 নম্বর আসনে। এটি একটি গুরুত্বপূর্ণ আসন, আপনি জানেন। উত্তরার এয়ারপোর্ট, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ সহ কয়েকটি এলাকা নিয়ে তৈরি এবং ঘনবসতি এলাকা। তো এই এলাকায় নানান রকমের সংকট রয়েছে, যেমন যানজট, চাঁদাবাজি, ছিনতাই, এ ধরনের অনেক রকমের সংকট রয়েছে এবং জলাবদ্ধতার সংকট রয়েছে। সেই সংকটগুলো মোকাবেলার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আমি এই মুহূর্তে রয়েছি এনসিপি মনোনীত 11 দলীয় যে প্রার্থী আরিফুল ইসলাম, তিনি গণসংযোগ করছেন। তার গণসংযোগে আমি রয়েছি। তার কাছে একটু শুনবো যে তিনি ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন এবং তার কি প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়ে হচ্ছে যে সারার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রচুর সাড়া। বিভিন্ন শ্রেণী পেশার, মানে যত ধরনের পেশার মানুষ আছে, সকল শ্রেণী পেশা, নানা বয়সী মানুষ, কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, সবাই কিন্তু আমাদেরকে গ্রহণ করছে। বিশেষ করে ঐক্যবদ্ধ বাংলাদেশের এটি নিরাপদ ইনসাফের বাংলাদেশ গঠন লক্ষ্যে তারা নতুন কিছু চাচ্ছে, পরিবর্তন চাচ্ছে। 17 বছরের ফ্যাসিবাদ এবং তার পূর্বে 54 বছরের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামোতে আসলে বাংলাদেশের জনগণ নাগরিক হয়ে ওঠার সুযোগ পায় না। রাষ্ট্র তাকে নাগরিক সেবা বা নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। সেই জায়গাটাতে মানুষ পরিবর্তন চাচ্ছে, সেই জায়গা থেকে তারা নতুন চাচ্ছে, ভালো সাড়া পাচ্ছে। তবে একই সাথে একটি বিষয়ে আশঙ্কা রয়েছে, যেহেতু আমার উপরে হামলা হয়েছিল ডুমনি বাজারে, সেই জায়গার থেকে তারা অনেকে চেষ্টা করতেছে যে এই যে সাধারণ
মানুষের যে ব্যাপক সাড়া, সেই সাড়ার কারণে কিন্তু অনেকে হামলা করার চেষ্টা করছে। 43 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিল দিদার মোল্লা, তিনি মূলত হামলা জি, তানি শুনছিলেন উনি যে ভোটারদের কাছ থেকে যে সাড়া পাচ্ছেন এবং তার যে অঙ্গীকারগুলো রয়েছে, তাদের ভোটার ইশতেহারে কিন্তু 11টি অঙ্গীকার করেছেন। সেই অঙ্গীকারগুলো তারা নির্বাচিত হলে পূরণ করার চেষ্টা করবেন। তো 18 আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন চলে যাব ঢাকা 4 আসনে। সেখান থেকে প্রার্থীদের প্রচারের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীরা কি বলছেন এবং প্রার্থীরা ভোটারদের কাছে কি ধরনের প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন? তানি, 10ম দিনের মতো কিন্তু প্রচারণা সকাল থেকেই শুরু হয়ে গেছে। প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি এখন রয়েছি ঢাকা 4 আসনে। এখানে কিন্তু যে বিএনপির প্রার্থী রয়েছে তানভীর আহমেদ রবিন, তিনি কিন্তু একটি পথসভা করছেন। সেই শ্যামপুর এবং কদমতলী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কিন্তু এই পথসভাটি মূলত এখানে, আমি যদি একটু বলি, এখানে প্রায় ঢাকা 4 আসনে প্রায় 3,65,000-এর মতো ভোটার রয়েছে এবং যার ভিতরে কিন্তু অধিকাংশ ভোটারই নারী এবং নারীদের নিয়ে কিন্তু তাদের এই আজকের পথসভা এবং এরপরে কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা দিচ্ছেন। আমরা একজন ভোটারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি তো এই অঞ্চলের ভোটার, আপনাদের প্রার্থীর কাছে কি চান, মানে কি সমস্যা? আমাদের প্রার্থীর কাছে সবচেয়ে বেশি জরুরি হলো আমাদের এখানে একটা ভালো হসপিটাল নাই, সরকারি একটা হসপিটাল দরকার এবং গ্যাস সংযোগ, গ্যাসের লাইনে অনেক সমস্যা, এটা চাই, এবং রাস্তাঘাটের উন্নয়ন। কেমন প্রার্থী চান, কাকে ভোট দিবেন? অবশ্যই নিঃসন্দেহে তানভীর আহমেদ একজন সৎ এবং যোগ্য প্রার্থী। শুনছিলেন এখানকার ভোটাররা কিন্তু বলছেন অনেক তাদের সমস্যা রয়েছে এবং আমরা এখানকার প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছে, প্রার্থী যেটি জানিয়েছে, এখানকার যেহেতু ঘনবসতিত এলাকা, এখানে গ্যাসের সমস্যা, রাস্তাঘাট সরু এবং সবচেয়ে যে বড় সমস্যা তাদের জলাবদ্ধতা। বিগত 16-17 বছরে এই জলাবদ্ধতা এবং গ্যাসের যে সংকট সেটি কিন্তু পূরণ হয়নি এবং তারা যারা এই সমস্যার সমাধান করবে এমন যোগ্য প্রার্থীকে কিন্তু তারা বেছে নেবে 12ই ফেব্রুয়ারি। এবং আমরা দেখেছি এখানে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন, তিনিও কিন্তু পথসভা করছেন এবং তিনি গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন এবং বিকেলে যেহেতু জামাতের আমিরের প্রোগ্রাম রয়েছে সেখানে যুক্ত হওয়ার কথা রয়েছে। তো তানি, এই ছিল আমার কাছে ঢাকা 4 থেকে সবশেষ তথ্য। তানি। দিব্য, ধন্যবাদ আপনাকে। দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ চায় না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার 14 গ্রাম পাইলট স্কুল মাঠের নির্বাচনী জনসভায় ভাষণে তিনি এই কথা বলেন। তাহেরকে অনেক বেশি চিনেন। আমি এটা বিশ্বাস করি, 14 গ্রাম উপজেলার শুধু রাস্তাঘাট নয়, প্রতি ইঞ্চি মাটি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে চিনে এবং ভালোবাসে। কাজেই তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা এটি অনেকটা মাসির সামনে মায়ের গল্প বলার মতো। আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো, ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে, ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। অন্য প্রসঙ্গ, নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় যাত্রীবাহী ভ্যানের চালক সহ 5 জন নিহত হয়েছে। ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ড্রাম ট্রাক পাটকাঠি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। আহত 3 জনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইমরুল কায়েস। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।